বাসা থেকে বের হয়ে একটা নির্জন জায়গায় গিয়ে বসে রইলাম। বসে বসে কান্না করছি। এমন সময় কেউ একজন আমার কাঁধে হাত রাখে। পেছনে তাকাতে দেখি সানিয়া রায়মান। কি রে তুই এখানে? আমরা তোকে অনেক খুঁজেছি। চল এখন কোথায়? বাসায়। না, আবার কাজ আছে, তোরা যা। মন খারাপ করে বসে থেকে লাভ আছে? ফ্যামিলিতে একটু সমস্যা হয়, এটা কোনো ব্যাপার না। তোদের কে বলেছে? আন্টি কল করে সব বলেছে, তুই বাসায় চল। না, আমি জীবনেও আর ওই বাসায় যাব না। দেখ তুই পাগলামি করিস না, চল বাসায় চল। বললাম তো আমি যাব না। তো তুই কোথায় যাবি? আমাকে নিয়ে তোদের চিন্তা করা লাগবে না, তোরা যা। সত্যি যাবি না? না, কি করবি তাহলে? জানি না, তবে এটা শিওর থাকছে আমি আর বাসায় যাচ্ছি না। পড়ালেখার কি হবে? জানি না, করবো না আর। করে লাভ কি? দেখ এই সামান্য ঘটনার জন্য পড়ালেখা বন্ধ করিস না। তুই তোর ফ্যামিলিকে দেখিয়ে দে, তোর ভাবিকে বুঝিয়ে দে যে তাদের ছাড়াই তুই প্রতিষ্ঠিত হতে পারিস। আচ্ছা, এখন আমার সাথে আমাদের বাসায় চল। কি করবি সেটা পরে দেখা যাবে। সেটাই, চল। এরপর আয়মানদের বাসায় চলে গেলাম। রাতে আমি সানিয়ার আয়মান ওদের ছাদের উপর বসে আছি। বারবার ইকরার কথা মনে পড়তে লাগলো। ওয়েল, বল। কাজ কর। কি? ইকরাকে উঠিয়ে নিয়ে আয়, তারপর বিয়ে করে নে। না রে, ইকরা ওর আব্বু আম্মুর উপর কথা বলবে না। আর ইকরাকে আমি নিয়ে আসলে ভাইয়া আর ভাবির ডিভোর্স হয়ে যাবে। তা কি করবি? দোস্ত, আমি ওরা ছাড়া থাকতে পারবো না। তুই বাসায় ফিরে যা, দেখবি সব মেনে নিবি। না, আমি ওয়াদা করেছি আমি আর ওই বাড়িতে গেলেও থাকবো না। শুধু আব্বু আম্মু ছাড়া কারোর সাথে কথা বলবো না। যদিও যাই, এক ফোঁটা পানিও খাবো না। একটা কাজ কর, কি? তুই চট্টগ্রামে চলে যা। কেন? ওখানে গিয়ে পড়ালেখাটা শেষ কর। ইকরার বয়স এখনো বেশি হয়নি, তুই ভালো কোনো একটা চাকরি করে ফেল। এমনিতেই তোর কাছে বিয়ে দিবে। এটাই কর। আমার কয়েকটা ফ্রেন্ড ওখানে আছে, ওদের সাথে থাকবি, পড়ালেখা করবি। আমি ওদের বলে দিব যাতে তোর জন্য একটা চাকরি দেখে বা কয়েকটি টিউশনি দেখে, যা খরচটা অন্তত চালাতে পারিস। ওকে, তাহলে তুই কথা বল। আচ্ছা ঠিক আছে। এই দিন যাচ্ছে, হঠাৎ একদিন সানি কল দিয়ে বললো ইকরার বিয়ে হয়ে গেছে। আমাকে জানায়নি, কারণ আমি জানলে নাকি সমস্যা করতাম। সানিও শোনাচ্ছে বিয়ের কয়েকদিন পর। ইচ্ছে করছে উড়ে ইকরার কাছে চলে যাই, কিন্তু পারলাম না। নিজেকে আর স্থির রাখতে পারলাম না। ফ্যামিলি এত বড় গাদ্দারি করবে কখনো কল্পনা করিনি। আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, আম্মু বলেছে তারাও নাকি বিয়েতে যায়নি, শুধু ভাইয়া আর ভাবি গিয়েছিল। আর বিয়েটা ভাবিই দিয়েছে। কিছু বললাম না আর। সেদিন অনেকগুলো ঘুমের মেডিসিন খেয়ে ফেলি নিজেকে সারা জীবনের জন্য ঘুমানোর জন্য, কিন্তু সেটাও পারলাম না। ইউসুফ, ফাহাদ, হাকিম তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। অল্পের জন্য বেঁচে যাই। পরে সানি আর আয়মানও আসে। কোনো কথা না বলে দুজনেই আমার গালে ঠাস করে চর বসিয়ে দেয়। এরপর জড়িয়ে ধরে কান্না শুরু করে। আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আয়মান সানি 2 দিন থেকে আবার ব্যাক করলো। আমি সবসময় মন খারাপ করে বসে থাকতাম। কিছুদিন পর আম্মু কল দেয়। কেমন আছিস? ভালো, তোমরা? আছি, আব্বু কোথায়? পাশে আছে। শোন, তোকে একটা কথা বলার জন্য কল করেছি। বলো। তোর ভাইয়ের মেয়ে হয়েছে, তুই কাকা হয়েছিস। সরি, তুমি ভুল বলছো। আমার কোনো ভাই নেই। প্লিজ এভাবে বলিস না, যা হওয়ার হয়ে গেছে। এবার অন্তত বাড়িতে আয়, না, অন্য কথা থাকলে বলো। অন্তত ছোট্ট মেয়েটাকে দেখে যা। আমার সময় নেই, কখনো সময় পেলে আসবো। এই কথা বলে কলটা কেটে দিলাম। আম্মু কান্নাকাটি করলো অনেক, বাট আমি যাইনি। এভাবে মাস শেষ হয়ে বছরও শেষ। আমি আর বাসায় যাইনি। এগুলোর জন্য এখনো আমি কান্না করি। সত্যি অনেক ভালোবাসতাম মেয়েটাকে, কিন্তু মেয়েটাও স্বার্থপর। ওর জন্য ঘর ছাড়া হলাম, কিন্তু খুব সহজেই অন্য কাউকে বিয়ে করে নিল। একবারও ভাবলো না আমার কথা। প্রায় 2 বছর পর আমি অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হলাম। ছোট একটা চাকরিও পেলাম। মাঝে মাঝে আব্বু আম্মুর জন্য টাকা পাঠাই, যাতে ভাবি আব্বু আম্মুকে কিছু বলতে না পারে। একদিন আব্বু কল দিল। এমনিতেই আব্বুর সাথে তেমন কথা বলি না। বাসা থেকে বের হয়ে যাওয়ার পর একদিন বলেছি, তাও ভুলে। আর আজকে আব্বু নিজেই কল দিল, দিয়ে বললো আম্মু নাকি অনেক অসুস্থ, শেষবারের মতো আমাকে দেখতে চাইছে। আব্বুর কথা শুনে নিজেকে স্থির রাখতে পারিনি। ব্যাগপত্র গুছিয়ে ফ্যানের দিকে রওনা দিলাম। অবশেষে ফ্যানে চলে আসলাম। সানিয়া আয়মান দেখেই জড়িয়ে ধরলো। এরপর ওদেরকে সাথে নিয়ে বাসার দিকে পা বাড়ালাম, কিন্তু ওরা গেল না। কলেজে গিয়ে একটা কাজ আছে নাকি। ওরা কলেজে চলে গেল। আমি বাসার দিকে রওনা দিলাম।
ঘরের দিকে তাকালাম, দেখি 11টা বাজে। একটা হোটেলে গিয়ে দুপুরের খাওয়াটা প্যাকেট করে নিলাম, সাথে কয়েক বোতল পানি নিলাম। আব্বু আম্মুর জন্য কিছু জিনিস নিয়ে আর ভাইয়ার মেয়ের জন্য কয়েক প্যাকেট চকলেট নিয়ে বাসায় গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে রইলাম, কিরকম অস্বস্তি লাগছে, শরীর কাঁপছে। কাঁপা কাঁপা শরীর নিয়ে কলিং বেলে চাপ দিলাম। ভেতর থেকে কেউ বলল দরজা খোলাই আছে। আমি ভেতরে গেলাম। ছোট্ট একটা পরীকে দেখে আমার চোখ আটকে গেল। পরীটার কেউ নয়, আমার ভাইয়ের মেয়ে। চেহারাটা একদম ভাইয়ের মতো। কে গো তুমি? বাহ, কথাও বলতে পারে। তুমি কে? তোমার নাম কি? আমার নাম তমা। তুমি কে? আমি তোমার চাচ্চু। তুমিই সেই যার জন্য দাদু প্রতিদিন কাঁদে। যাও তুমি পচা, তোমার সাথে কথা নাই। ও হলে হলে বাবুটা রাগ করে দেখছি। এটা বলেই তমাকে কোলে তুলে নিলাম। তারপর চকলেটগুলো ওর হাতে দিলাম। ওরে কোলে নিয়ে আম্মুর রুমে গেলাম। আম্মু আমাকে দেখে কাঁদতে শুরু করলো। আমি গিয়ে সালাম করব, এমন সময় আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। মা তো ছেলের কষ্ট সহ্য করতে পারে না। আমিও মাকে জড়িয়ে ধরে রাখলাম কিছুক্ষণ। মা আগের মতো নেই, শরীর পুরো ভেঙে গেছে। আমি মায়ের পাশে বসে আছি, তমা আমার কোলে। এমন সময় আব্বু রুমে আসলো। আব্বুর চোখেও স্পষ্ট পানি দেখতে পেলাম। আব্বু প্রায় কেঁদে দিল। অনেকক্ষণ পর ভাবি আসলো। আমি এসছি যে হয়তো জানে না। আমার রুমে কানাকাটি আওয়াজ শুনে আসলো। ভাবি আমাকে দেখে কিছুক্ষণ চেয়ে রইল। কিছু বলতে যাবে তার আগেই আমি উঠে তোমাকে কোলে নিয়ে ছাদে চলে গেলাম। মেয়েটা অনেক মিষ্টি, একদিনে মন জয় করে নিল। কিছুক্ষণ ছাদে থেকে নিজের রুমে গেলাম। সেই সব কিছুই আগের মতো আছে। পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে আমারও চোখের কোণে পানি জমা হলো। তারপর আম্মুর কাছে গেলাম, গিয়ে আম্মুর পাশে বসে কথা বলতেছি। এমন সময় ভাবি আসলো। সবাইকে খাওয়ার জন্য ডাকছে। চল খেতে চল। আমি খাবার নিয়ে আসছি, তোমরা আমার সাথে খাও। কি বলিস? কোথায় থেকে আনলি? হোটেল। এরপর ব্যাগ থেকে খাবার বের করে আমি আব্বু আম্মু মিলে খেয়ে নিলাম। তোমাকেও খাইয়ে দিলাম। ভাবি কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল, তারপর নিজের রুমে চলে গেল। বিকেলবেলা আমি চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, এমন সময় আব্বু বলল, কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি। কয়েকটা দিন থেকে যা। না আম্মু, কাজ আছে। আজকের রাতটা থেকে যা। প্লিজ বাপ, না করিস না। আচ্ছা। বিকেলবেলা বের হয়ে সানিয়া আর আয়মানের সাথে আড্ডা দিলাম। মনটা একদম ফ্রেশ হয়ে গেল। রাতে বাসায় যাওয়ার সময় সানিয়া আর আয়মানকেও নিয়ে গেলাম, কারণ আমি ওই বাসায় থাকবো না, বিদায় নিয়ে চলে আসবো। তাই বাসায় গেলাম। সানিয়া আর আয়মান আম্মুকে দেখলো, কথা বললো। তমা এসে আমার কোলে উঠে গেল। কিছুক্ষণ পর ভাইয়া আসলো। আমি আম্মুর কাছে ছিলাম। আমাকে দেখে দৌড় দিয়ে আসতে যাবে এমন সময় আমি মোবাইলে কানে লাগিয়ে উল্টো দিকে হাঁটা দিলাম। ভাইয়া নিশ্চিত বুঝছে আমি ওর সাথে কথা বলবো না। ভাইয়ের সাথে ভাবিও ছিল। আমি মোবাইলটা কানে লাগিয়ে সানির কাছে চলে আসলাম। ভাইয়াও আসলো। কি অবস্থা তোমাদের? জি ভাইয়া, ভালো। আজকে সবাই খেয়ে যাবে। আসলে ভাইয়া আম্মুকে বলে এসেছি, আম্মু অলরেডি খাবার রেডি করে ফেলেছে। না, এ তো কথা আমি শুনবো না, আজকে খেতেই হবে। ওরা আর কিচ্ছু বলতো না। আমি মোবাইলটা আবারও কানে লাগিয়ে বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে হোটেল থেকে খাবার নিয়ে বাসায় গেলাম। আমার রুমে আমরা তিনজন বসে আছি, এমন সময় ভাবি আসলো, খাওয়ার জন্য ডাকছে। ওরা উঠে গেল, আমাকে ওঠালো। আমি প্যাকেটটা হাতে নিয়ে ওদের সাথে ডাইনিং রুমে গেলাম। ভাবি মনে করেছে আমিও খাবো, তাই সবার আগে আমাকেই ভাত দিয়েছে। কিন্তু আমি ওগুলো দূরে ঠেলে দিয়ে প্যাকেটটা খুলে প্যাকেটের উপর রেখে খাওয়া দিলাম। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আব্বু আম্মু আর খেলো না, ভাইও রেখে উঠে গেল। এরপর রুমে এসে রেডি হয়ে দিলাম, সব কিছু নিয়ে বের হবো। এমন সময় দেখি তমা নেই, মনে হয় ঘুমিয়ে গেছে। আব্বু আম্মুকে সালাম করে বেরিয়ে পড়লাম। আম্মু কান্না থামাচ্ছেই না। ভাইয়া আর ভাবি এক কোণে দাঁড়িয়ে রইল। এরপর বেরিয়ে আয়মানদের বাসায় চলে গেলাম। রাতটা ওখানে থেকে পরের দিন আবারও চট্টগ্রাম চলে গেলাম। এরপর থেকে আম্মুর সাথে মোবাইলে কথা হয়। ভাইয়া নাকি সেদিন ভাবিকে অনেক বকাঝকা করেছে। আমার পিচ্ছি আম্মুরা বলতো, পিচ্ছিটার সাথে প্রতিদিন আমার কথা হয়। এভাবেই দিন যাচ্ছে। মাস শেষ হয়ে বছর। আমি মাস্টার্স কমপ্লিট করলাম, একটা কোম্পানির এমডি হলাম। চাকরি বাকরি সব কিছু ভালোভাবেই যাচ্ছে। প্রতি সোমবার আমি পার্কে ঘুরি, কারণ ইকরাকে নিয়ে আমি সোমবারে পার্কে ঘুরতাম। আজকেও ঘুরতেছি। এমন সময় ইকরার সাথে ধাক্কা খেলাম। প্রথম পর্বে বলেছি, তারপর ইকরার আর আমার ঘটনাটা বললাম। রাতের বেলা আর ঘুম হয়নি, বারবার ইকরার কথা মনে পড়তে লাগলো। সকালবেলা রেডি হয়ে অফিসে গেলাম। একজন কর্মকর্তা আসলো, নাম আসিফ। স্যার আসবো? আসেন। কিছু বলবেন? জি স্যার, একটা কথা বলার ছিল। জি বলুন। স্যার আমার কয়েকদিন ছুটি লাগতো। কয়দিন? স্যার 3 দিন হলে হবে। আচ্ছা, ঠিক আছে। আসিফ চলে গেল। এমন সময় আম্মু কল দিল। কিছুক্ষণ কথা বললাম। এরপর তমা মোবাইলটা নিয়ে কথা বলতে শুরু করলো। পরিটার কথা শুনে মন ফ্রেশ হয়ে গেল। পরিটার নাকি জন্মদিন পরশুদিন। আমি না গেলে কেক কাটবে না।
তাই আমিও রাজি হয়ে গেলাম। পরের দিন আমি অফিস করে রাতের বেলা রওনা দিলাম। রাত 11টায় বার্থডে পালন হবে। অলরেডি চট্টগ্রাম থেকে 10টা বেজে গেল। ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি চালাতে। আমি ফেনীতে নেমে অনেকগুলো গিফট, একটা বড় কেক, আব্বু আম্মুর জন্য কাপড় চোপড় নিলাম। সানিয়া রায়মানকেও আসতে বললাম, ওরাও আসলো। এরপর ওদের নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় যেতে যেতে 12টা 40 বেজে গেল। তাড়াতাড়ি কলিং বেল চাপ দিলাম আর সাথে সাথেই একটা টাসকি খেলাম, কারণ দরজাটা খুলে দিয়েছে ইকরা। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। এরপর সানির দেখা খেয়ে বাস্তবে ফিরে আসলাম। ভিতরে গেলাম, শুধু আব্বু আম্মুকে সালাম করলাম আর তাদের সাথে কথা বললাম। ভাইয়া, ভাবি, ইকরা আর ওর আব্বু আম্মু কারোর সাথে কথা বললাম না। সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো ভাবছে এতটা পরিবর্তন কি করে সম্ভব। তমা একটা লাফ দিয়ে আমার কোলে উঠে গেল। একটু পর ভেতরের রুম থেকে আসিফ আসলো, মানে আমার অফিসের কর্মচারী। আমাকে দেখেই, স্যার আপনি এখানে? আরে আসিফ সাহেব যে, জি স্যার। স্যার আপনি এখানে আসলেন কি করে? ওই যে আমার আব্বু আম্মু। শুধু আব্বু আম্মুকে দেখিয়ে দিলাম। ওহ, তাহলে তো আপনি আমার আত্মীয়। হয়তো। আপনি কার কি হন? জি, আমি আপনার ভাইয়েরা ভাই, মানে একরার হাজবেন্ড। কথাটা শুনে মনটা কেঁপে উঠলো। ইকরা নিচের দিকে তাকিয়ে রইল। আরে বাবা, কি বলেন? উনিই তো আমাদের কোম্পানির এমডি। আমাদের স্যার অনেক ভালো মানুষ। আঙ্কেল নিচের দিকে তাকিয়ে রইল। এরপর আমি আসিফকে বললাম অনুষ্ঠান শুরু করার জন্য। অন্য কাউকে কিছু বলিনি। ইকরার দিকে যতবার তাকাচ্ছি ততবার আমার কলিজাটা ফেটে যাচ্ছে। এরপর কেক কাটলো। তোমা সবার আগে আমাকে খাইয়ে দিল। আমিও শুধু তোমাকেই খাইয়ে দিলাম। তোমা একে একে সবাইকে খাইয়ে দিল। সবাই তোমাকে খাইয়ে দিল। ভাইয়া বারবার আমার দিকে তাকালো, কিছু বলতে চাইলেই আমি অন্যদিকে তাকিয়ে থাকি। কেক কাটা শেষে আমি তোমার হাতে সবগুলো গিফট তুলে দিলাম। এরপর আম্মু আব্বুর জন্য নিয়ে আসা জিনিসগুলো ওনাদের হাতে দিলাম। দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি আম্মুর রুমে চলে গেলাম। আম্মু আব্বু আমার পিছু পিছু আসলো। আজকেও ওদের সাথে কথা বলবি না? এত পাষাণ হয়ে গেছিস? আমার কোনো ভাই বোন নেই, শুধু তুমি, আব্বু আর তোমার ছাড়া। তো তোমা কোত্থেকে আসলো তাহলে? একটু পর তমাও আসলো, এসে আমার কোলে উঠে গেল। হঠাৎ করেই চোখ পড়লো আম্মুর খাটে একটা বাচ্চার দিকে। কি সুন্দর ফুটফুটে বাচ্চা, দেখে মনে হচ্ছে একটা জান্নাতি হুর ঘুমিয়ে আছে। এই বাচ্চাটা কার? আর এটা আমার খালাতো বোন, একরা আন্টির মেয়ে। কথাটা শুনে আরও একটা ধাক্কা খেলাম। মাত্র 5 বছরের সব কিছু চেঞ্জ হয়ে গেছে। না, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমার শরীর কাঁপতেছে। আম্মুকে বললাম আমি চলে যাচ্ছি। অনেকবার থাকতে বলেছে, বাট থাকিনি। আম্মুর রুম থেকে বের হয়ে দেখি সানি, আয়মান আর আমার ড্রাইভার খাওয়ার জন্য ডাইনিংয়ের দিকে যাচ্ছে। শাহেদ ভাই, চলেন আমরা চলে যাব। ওকে আয়, আপনি কি গাড়ি স্টার্ট দেন। শাহেদ ভাই বাইরে চলে যায়। আমি আব্বু আম্মুকে সালাম করে নিলাম। সবার দিকে একবার তাকালাম। ভাইয়ের চোখে পানি টলমলো করছে। ইকরা আর বাকিরা নিচের দিকে তাকিয়ে আছে। তমা এসে আমার কোলে উঠে যায়। সাসু, ও সাসু, তুমি কোথায় যাচ্ছ? আমাদের সাথে থাকতে পারবে না? না আম্মু, আমার থাকার কোনো যোগ্যতা নেই। আমি ফ্যামিলিতে টাকা দিতে পারবো না। আমি হচ্ছি কুলাঙ্গার, ফালতু ছেলে। আমি এখানে থাকলে তুমিও খারাপ হয়ে যাবে। তুমি তো আমার ভালো সাসু, ওরা সবাই পোষা। আমি তোমার কোলে একটা পাপ্পি দিয়ে ওকে নিয়ে বাইরে যাই। সবাই হয়তো বুঝে গেছে আমার কথার মানে। আসিফও বারবার আমার দিকে দেখাচ্ছে। তোমাকে নিয়ে বাইরে গেলাম। আমার পিছু পিছু সবাই আসলো। সানিয়ার আমাকে গাড়িতে উঠতে বললাম। তোমার হাতে কতগুলো টাকা দিয়ে তোমাকে আম্মুর কোলে দিয়ে শেষবারের মতো সবার দিকে তাকিয়ে গাড়িতে উঠে গেলাম। শাহেদ ভাই গাড়ি টান দিল। আম্মু কান্না শুরু করলো। আমারও চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কিছুদূর গিয়ে আমরা একটা হোটেলে খেয়ে নিলাম। সানিয়া রায়মানকে বিদায় দিয়ে আবারও চট্টগ্রামের দিকে রওনা দিলাম। গাড়ি চলছে তার আপন মনে। আমি হারিয়ে গেছি ফেলে আসা সেই অতীতে। হয়তো আজকে আমারও খুব সুন্দর একটা ফ্যামিলি থাকতো। আমিও অন্য 10 জনের মতো থাকতে পারতাম। সামান্য একটা চাকরির জন্য হারালাম নিজের ভালোবাসাকে, ছেড়ে দিলাম ফ্যামিলিকে, সব কিছু থেকেও অনাথ। হয়তো আজকে আমিও এটাকে নিয়ে অনেক সুখে থাকতাম, স্বপ্ন দেখতাম অনেক দূরে এগিয়ে যাওয়ার। কিন্তু নিয়তি কোথা থেকে কোথায় নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। সবার ভাগ্যে সব কিছু থাকে না, সব কিছুর সমাপ্তি নেই। কিছু গল্প অসমাপ্ত থেকে যায়। তবুও ভালো থাকুক প্রিয় মানুষগুলো, সবার সব কিছু থাকুক পূর্ণ। আমার জীবনটা না হয় থাকবে দুঃখে পরিপূর্ণ। এটাই আমার অসমাপ্ত ভালোবাসার গল্প।